আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা। নতুন বছরের প্রথম ক্লাসটি আমি গত সপ্তাহে নিয়েছিলাম, আজকে দ্বিতীয় ক্লাসটি নিচ্ছি। প্রথম ক্লাসে তোমরা তোমাদের বইয়ের প্রথম গল্পটি অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অতিথি স্মৃতি গল্পটি পড়েছ। আমি তোমাদের যথাসাধ্য বোঝানোর চেষ্টা করেছি। তো পড়ানোর পরে আমাদের প্রত্যেকটি ক্লাস আমরা দুটি অংশে ভাগ করব। প্রথম অংশে আমরা বিস্তারিত আলোচনা করব এবং দ্বিতীয় অংশে আমরা এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর সৃজনশীল প্রশ্ন কেমন হতে পারে, অনুধাবন প্রশ্ন কেমন হতে পারে এবং জ্ঞানমূলক প্রশ্ন কেমন হতে পারে। তো শিক্ষার্থীরা চলো আজকে আমরা সেই অতিথি স্মৃতি গল্পের প্রশ্ন নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীরা, প্রথমেই তোমাদের জানতে হবে যে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন আছে। তোমরা বহু নির্বাচনী প্রশ্ন লিখো, 30টা তোমাদের বহু নির্বাচনী এবং 70 নম্বর হচ্ছে তোমাদের লিখিত রচনামূলক অংশ। তো এই 30 নম্বরের মধ্যে 16টি প্রশ্ন হচ্ছে বাংলা প্রথম পত্রের, 8টি গদ্য থেকে এবং 8টি পদ্য থেকে হয়। তো এই গদ্যের প্রশ্নগুলি তোমরা সাধারণত তোমাদের লেখক পরিচিতি, পাঠ পরিচিতি এবং গল্পটার বিস্তারিত অংশ থেকে তোমরা নিজেরা তৈরি করবে। প্রত্যেকটা লাইন থেকে তোমরা এক একটি করে বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করবে। আমি একটু ধরন দেখা দিচ্ছি যে তোমরা কি ধরনের প্রশ্ন তৈরি করতে পারো। যেমন লেখক পরিচিতি থেকে যদি আমরা নেই, তাহলে হতে পারে যে লেখকের জন্ম সালটা কত, অথবা তিনি কোন স্থানে জন্মগ্রহণ করেন। শরৎচন্দ্র সম্পর্কে যদি আমরা প্রশ্ন তৈরি করি তাহলে কিন্তু অনেক প্রশ্ন তৈরি করা যাবে, কারণ শরৎচন্দ্র সম্পর্কে তিনি এমন একজন কথা সাহিত্যিক বা জনপ্রিয় বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক যে তার লেখকের তার সম্পর্কে যদি আমরা জানতে চাই, তার সম্পর্কে অসংখ্য প্রশ্ন আছে। এই প্রশ্নগুলি আমরা কি করতে পারি, অবজেক্টিভ আকারে, বহু নির্বাচনী আকারে আমরা তৈরি করতে পারি। প্রথমে আসা যাক যে ভাগ্যের অন্বেষণে শরৎচন্দ্র কোথায় গিয়েছিলেন। তারপর হচ্ছে যে বড়দিদি উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়, অথবা বড়দিদি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়। তারপরে তার লেখা জনপ্রিয় লেখাগুলির মধ্যে যে কোনো দুটি লেখা তুমি উল্লেখ করো। এইভাবে অসংখ্য প্রশ্ন আমরা কবি পরিচিতি থেকে পেতে পারি। আর গল্পের ভিতর থেকে তো অনেক প্রশ্ন আছে, যেমন ভজন শব্দের অর্থ কী। প্রথমেই তো লেখকের ভজন শুনে ঘুম ভাঙতো, বা লেখক কয়টার দিকে লেখকের ঘুম ভেঙে যেত, অথবা খুব ভোরে কোন পাখি ওঠে। এই প্রশ্নগুলি আমরা পেতে পারি। অথবা লেখক ব্যাধের শিকার বলতে লেখক এখানে কি বুঝিয়েছেন, পাণ্ডুর শব্দের অর্থ কি। এই সব অসংখ্য আমরা গল্প থেকে বহু নির্বাচনী প্রশ্নগুলি পেতে পারি। তো শিক্ষার্থীরা, এইভাবে তোমরা প্রশ্নগুলি তৈরি করবা, জ্ঞানমূলক প্রশ্ন। তো আসো আমরা এই গল্পটা থেকে কি অনুধাবন প্রশ্ন পেতে পারি তা নিয়ে একটু আলোচনা করি। আসো, আমি কয়েকটি প্রশ্ন তোমাদের এখানে 5টি প্রশ্ন লিখেছি। শিক্ষার্থীরা, তোমরা আরও প্রশ্ন তৈরি করবা নিজেরা। আমার এই 5টি প্রশ্ন ছাড়াও তোমরা আরও 5টি প্রশ্ন গল্প থেকে নিজেরা অনুধাবন প্রশ্নগুলি তৈরি করবা। প্রথমে আমি 1 নম্বরে যে প্রশ্নটা দিয়েছি, লেখকের সত্যিকার একটা ভাবনা ঘুচে গেল কেন, ব্যাখ্যা করো। আমরা গল্পটার মধ্যে পড়েছি যে লেখক প্রতিদিন ভোরে কি করতেন, তারা ঘরের বারান্দায় এসে বসতেন এবং পাখির আনাগোনা দেখতেন, গান শুনতেন। তো এরই মাঝে একজোড়া বেনে বউ পাখি আসতো। এই বেনে বউ পাখি হঠাৎ করে একদিন লেখক দেখলেন যে এই বেনে বউ পাখি দুটি নেই। লেখকের ভাবনা হলো, কারণ তখন ব্যাধের খুব উপদ্রব ছিল। ব্যাধ বলতে এখানে পাখি শিকারীকে বোঝানো হয়েছে। লেখক ভাববেন হয়তো পাখি দুটিকে পাখি শিকারী ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যাওয়াতে তাদের আর দেখা যাচ্ছে না, হয়তো কোথাও তাকে ধরে নিয়ে বিক্রি করে দিয়েছে। লেখক খুব চিন্তায় পড়ে গেলেন। এই চিন্তা থাকা অবস্থায় তার 2 দিন পর অর্থাৎ 3 দিনের মাথায় লেখক দেখলেন যে পাখি দুটি আবার ফিরে এসেছে। সেজন্য লেখক এখানে বলেছেন যে লেখকের সত্যিকার একটা ভাবনা ঘুচে গেল পাখি দুটিকে ফিরে আসতে দেখে। লেখক এখানেই হচ্ছে তার অনুধাবনের উত্তরটি এভাবে প্রকাশ করেছেন। এরপরে আসো, লেখকের কাকে দেখে মায়া হতো, গুছিয়ে লেখো। আমরা গল্পটি পড়তে পড়তে জেনেছি যে লেখক একটি দরিদ্র ঘরের মেয়ে, তার বয়স 24 কি 25 বছর।
পাণ্ডুর, তার চেহারাটা হচ্ছে পাণ্ডুর। পাণ্ডুর বলতে আমরা গত ক্লাসে বলেছিলাম ফ্যাকাশে, রক্তশূন্যতা, যে এমন একটা 24-25 বছরের মেয়ের গায়ের রং যার নাকি গায়ে রক্ত নেই, এবং সে লেখকের মনে হচ্ছিল যে সে যেন তার শরীরটাই টেনে নিয়ে যেতে পারছে না, পড়ে যাবে, এমন ক্লান্ত অবসন্ন তার দেহ। সেই দেহে তার 3টি বাচ্চা তার সাথে, 2টি তার হেঁটে চলেছে তার সাথে, একেবারে ছোট বাচ্চাটি তার কোলে। লেখকের তাকে দেখে খুব মায়া হতো এবং মনে হতো যে সে যেন হাঁটতে পারছে না, তার শরীরের ভারটা সে বহন করতে পারছে না, তার উপরে তার ছোট ছেলেটি সে বয়ে নিয়ে চলেছে। লেখক তাকে দেখেই খুব মায়া করতেন। অতিথি কিছুতেই ভেতরে ঢোকার সাহস পেল না। ব্যাখ্যা করো। ও আমরা জানি যে গল্পটির মাঝপথে এসে লেখকের সাথে একজনের বন্ধুত্ব হয়ে গেল। সে হচ্ছে একটি কুকুর, পথের কুকুর আমরা যাকে বলি, যে তার সাথে বন্ধুত্ব হওয়ার পর লেখক তাকে অতিথি করে নিলেন এবং তার বাংলোতে তাকে আমন্ত্রণ জানালেন অতিথি হয়ে থাকার জন্য। কিন্তু প্রথম দিন অতিথি তাকে ঘর পর্যন্ত পৌঁছে দেওয়ার পর কিছুতেই ভেতরে ঢোকার সাহস পেল না, তার গেট পেরিয়ে ভেতরে ঢুকতে পারলো না। শিক্ষার্থীরা, এখানে প্রায় তোমরা ভুল করো যে গল্পটার মাঝামাঝি সময় আমরা দেখেছি যে মালি কুকুরটিকে মেরে তাড়িয়ে দিবে খাবার না দেওয়ার জন্য। তো তোমরা সাধারণত এখানে এই ভুলটা করো যে প্রশ্নটা যখন হবে যে অতিথি কিছুতেই ভেতরে ঢোকার সাহস পেল না কেন, তোমরা হয়তো লিখে থাকবা যে তাকে মারবে, এজন্য সে ভয়ে সে ভেতরে ঢোকার সাহস পেল না। না শিক্ষার্থীরা, এখানে কিন্তু মারের কথাটা আসবে না, মারের কথাটা আসবে আরও পরে। যে ভেতরে ঢোকার সাহস পেল না তার কারণ হচ্ছে অজানা একটা পরিবেশে কুকুরটি ভয় পেল যে ভেতরে ঢুকলে কি জানি কি হয়, এজন্য এই ভয়ে সে ভেতরে ঢোকার সাহস পেল না। এই কথাটা এখানে আসবে। লেখক দেওঘর থেকে নানা অজুহাতে দিন 2 দেরি করলেন কেন বাড়ি ফিরে যাবার জন্য। লেখক বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে এসেছিলেন, কিন্তু এসে যখন দেখলেন বেশ কিছুদিন থাকার পরে তার শরীরটা ভালো হচ্ছে না, তখন লেখক সিদ্ধান্ত নিলেন তিনি বাড়ি ফিরে যাবেন। তো বাড়ি ফিরে যাওয়ার জন্য যখনই তার মনে উদ্রেক হলো, তখনই সেই সাথে তার মায়া পড়ে গেল তার সেই অতিথি কুকুরটির জন্য। সে নানা অজুহাতে দিন 2 দেরি করলেন বাড়ি ফেরার জন্য, কারণ কুকুরটিকে ছেড়ে যেতে লেখকের খুবই খারাপ লাগছিল। সেজন্য সে মানুষের সাথে প্রাণীর যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু এখানে তুলে ধরেছেন লেখক, যে মানুষে আমাদের সম্পর্ক হতে পারে, কিন্তু অন্যান্য প্রাণীর প্রতিও মানুষের মায়া মমতা জন্মায়। তো এই মায়া মমতা জন্মানোর জন্যই লেখক দিন 2 দেরি করলেন বাড়ি ফিরে যাওয়ার জন্য। আমার অতিথি থাকে উপবাস। কেন এই কথা বলেছেন? এই কথাটি বলেছেন লেখক নিজে। কেন বলেছেন? কারণ প্রত্যেক দিন লেখক খাবার পর বেশ খানিকটা খাবার বেঁচে যেতেন, লেখক সেটা জানতেন, এবং চাকরদের বলেছিলেন যখন তার অতিথি আসবে তখন যেন তার এই বেঁচে যাওয়া খাবারগুলো অতিথিকে দেওয়া হয়। কিন্তু এই খাবারের ভাগিদার ছিল মালিনী, অর্থাৎ সেই বাংলোর যে মালি ছিল সে মালির স্ত্রী ছিল মালিনী। সে দেখতে শুনতে সুন্দর, চাকররা তার প্রতি একটু দুর্বল ছিল, এই জন্য যা বাড়তি খাবার থাকতো চাকররা তাকে দিয়ে দিত। ফলে কুকুরটি থাকতো উপবাস, কুকুরটিকে খাওয়ানো হতো না, বরং মালি কী করতো, তাকে মেরে ধরে বের করে দিত বাংলো থেকে। এইভাবেই লেখক জানতে পারে একদিন যে তার অতিথি কি করে, না খেয়ে থাকে। এই কথা লেখক নিজে বলেছিলেন। তো শিক্ষার্থীরা, আমি মোটামুটি 5টি প্রশ্ন তোমাদের এই বই থেকে দিয়েছি। তো আগামী ক্লাসে অর্থাৎ অন্য বিষয়ে আলোচনা করব, অন্য গল্প অথবা কবিতা নিয়ে, কিন্তু তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমরা এটা স্কুলে এসে জমা দিতে হবে না, কিন্তু তোমরা বাড়িতে এই গল্পটা সম্পর্কে অন্তত 20টা বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করবা। আমি যেগুলো বলেছি সেগুলি ছাড়া 20টা বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করবা, এবং আমি যে 5টা
অনুধাবন প্রশ্ন দিয়েছি, এই 5টা ছাড়া আরও 5টা অনুধাবন প্রশ্ন তোমরা নিজেরা তৈরি করবা। নিজেরা তৈরি করে কি করবা, তোমরা এই প্রশ্নের উত্তরগুলি খাতায় লিখবা। খাতায় লেখার ফলে তোমাদের এই সম্পর্কে অভিজ্ঞতা হবে এবং অনুধাবন প্রশ্ন লেখার নিয়ম তোমরা নিশ্চয়ই জানো। তোমরা 6ষ্ঠ শ্রেণী 7ম শ্রেণীতে পড়ে আসছো। তো আমি আবারও বলছি যে অনুধাবনের হচ্ছে 2টা অংশ, একটা হচ্ছে জ্ঞানের অংশ, একটা হচ্ছে ব্যাখ্যামূলক অংশ। তাহলে আমরা আগে অনুধাবন লিখতে গেলে আগে জ্ঞানের প্রশ্নটা ক্লিয়ার করব, তারপরে আমরা ব্যাখ্যাতে যাব। যে এখানে প্রশ্নের শেষে কিন্তু ব্যাখ্যা করে বলা হয়েছে। যেমন এখানে যদি লেখকের সত্যিকার একটা ভাবনা ঘুচে গেল কেন, এই প্রশ্নটা যদি আমি লিখতে চাই উত্তরটা অনুধাবনে, তাহলে আমাকে আগে জ্ঞানের প্রশ্ন আনতে হবে। যেমন পাখি দুটিকে ফিরে আসতে দেখে লেখকের সত্যিকার ভাবনা ঘুচে গেল, এটা হলো আমার জ্ঞানের প্রশ্ন। তারপরে আমি ব্যাখ্যায় যাব, কেন পাখি দুটিকে ফিরে আসার কথা এখানে উপস্থাপন হলো, এর আগের ঘটনাগুলি পরের ঘটনাগুলি আমাকে ব্যাখ্যা করতে হবে। এইভাবে আমরা অনুধাবন প্রশ্নগুলি লিখব, তাহলে আমাদের নম্বর ভালো পাওয়া যাবে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা এখানে ক্লাসটা শেষ করছি। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।